আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা ক্লাস 9 এর ইংলিশ ভার্সনের স্টুডেন্ট রয়েছো, এই ক্লাসে আমরা ফিজিক্সের সেকেন্ড চ্যাপ্টার মোশন নিয়ে আমরা আলোচনা করব। মোশনের যতগুলো কনসেপ্ট রয়েছে এসএসসি কারিকুলামে আমরা এই যে সবগুলো টপিক আমরা তোমাদের সাথে আলোচনা করব। তো লজিক্সের আমরা এসএসসি 28 পেজের জন্য যখন এই ক্লাসটা রেকর্ড হচ্ছে তখন সম্ভবত এসএসসি এসএসসি 28 পেজ ক্লাস 9 এ বর্তমানে পড়ছে। তোমাদের জন্য আমাদের ফুল ইংলিশ একাডেমিক বেচ আমরা বর্তমানে রানিং। এই একাডেমিক বেচে কয়েকটা চ্যাপ্টার কভার করা হয়েছে। এই বেচে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথ এই 4টা সাবজেক্ট আমরা কভার করব। তো এই একাডেমিক বেচে তোমরা যারা ভর্তি হতে চাও, এটা কিন্তু কুমিল্লা শহরে, আমাদের অফলাইন ব্রাঞ্চ কিন্তু কুমিল্লাতেই রয়েছে। কুমিল্লা ব্রাঞ্চে তোমরা তো কুমিল্লা যারা আশেপাশে রয়েছে তোমরা পড়তে পারো। তো আমাদের অফলাইনের অ্যাড্রেস হচ্ছে ফাতেমা মসজিদের সেকেন্ড ফ্লোর, রানের দিকে নর্থ ইস্ট কর্নার। আমাদের ব্যাচের টাইম হচ্ছে সানডে, টিউসডে এন্ড থার্সডে ফ্রম 3 PM to 5 PM। তো এই টাইমের মধ্যে আমাদের একাডেমিক ব্যাচ। তো তোমরা যারা এনরোল করতে চাও, ফেসবুক থেকে যারা দেখছো আমাদের ফেসবুক পেজে কন্ট্যাক্ট করতে পারো। তার পাশাপাশি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানেও তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর অফলাইনে যদি তোমরা সরাসরি দেখা করে ভর্তি হতে চাও, অবশ্যই প্লিজ ফিল ফ্রি টু কাম। দুপুর 3টা থেকে 5টা পর্যন্ত আমরা থাকবো। তোমরা সে সময় আমাদের সাথে দেখা করে তোমরা এনরোলমেন্ট কমপ্লিট করে ফেলতে পারো। তো চলো আমরা আর দেরি না করে শুরু করি, কেমন? আমরা প্রথমে আলোচনা করব রেস্ট এন্ড মোশন নিয়ে। দেখো, আমি ফর এক্সাম্পল একটা অবজেক্ট সিলেক্ট করলাম, ঠিক আছে? একটা অবজেক্ট সিলেক্ট করলাম, অবজেক্টের নাম দিলাম এ। ওকে, এবার তুমি একটা স্টপ ওয়াচ ধরো। কি করবে? একটা স্টপ ওয়াচ ধরো। স্টপ ওয়াচ ধরে তুমি 1 থেকে 10 সেকেন্ড পর্যন্ত তুমি কাউন্ট করলা। কাউন্ট করে দেখার পর দেখলাম আমি স্টপ ওয়াচটা থামাই, দেখছি এই এই পজিশনেই ছিল, এই পজিশনে আসছে। সে কিন্তু তার পজিশনটা চেঞ্জ করে নাই। সে এদিকেই ছিল, এদিকেই আছে। সে তার পজিশন কি করছে? চেঞ্জ করছে? করে নাই। A didn't changed its position. So we can say that after 10 seconds, after the time that is elapsed 10 seconds, 10 সেকেন্ড elapsed হওয়ার পরে আমি দেখতে পারতেছি কি এ তার পজিশন চেঞ্জ করে নাই। তাহলে একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম elapsed হওয়ার পরেও যদি একটা অবজেক্ট তার পজিশন, তার অবস্থান যদি চেঞ্জ না করে, তাহলে বলতে পারি that object is in rest phase. Okay, that object is in rest phase. Okay, এবার আসো সেম এই যে এই অবজেক্টটা তোমার, ধরো এখানে আবার এক সময় ছিল, কিছুক্ষণ পরে, ধরো এখান থেকে 15 সেকেন্ড পরে এই অবজেক্টটা বর্তমানে এই পজিশনে কারেন্টলি আছে। কি বলতেছি? যখন তোমার এখান থেকে ধরো 15 সেকেন্ড পরে, ইনিশিয়ালি তোমার পজিশন ছিল এখানে, 15 সেকেন্ড পর তারপর এই চলে আসছে কোথায়? এই পজিশনে। তাহলে মাঝখানে আমার টাইম কতটুকু ছিল? 15 সেকেন্ডস। এই 15 সেকেন্ডসে যদি দেখতে পারতেছি কি একটা এই যে এই অবজেক্টটা তার এই পজিশন থেকে এই পজিশনে আসছে, তো ফাইনালি বলতে পারতেছি কি যে আফটার a certain amount of time that is which is elapsed, the object A has changed its position from this place to that place. Finally, we can say that A has changed its position and A is currently now in motion phase. দেখো এই যে এই থেকে এই যে এখান থেকে এই পার্ট থেকে এই পার্টের মধ্যে যতটুকু সময় ছিল, এই সময়ের মধ্যে তারা কিসে ছিল? মোশন ফেজে ছিল। কিসে ছিল? মোশন ফেজে ছিল। বুঝতে পারছো? কেন এই পার্ট কেন কাউন্ট করে নাই? এটা তো ইনিশিয়াল পয়েন্ট, এখানে ছিল, ফাইনালি এই পজিশনে ছিল। কিন্তু এই পজিশন থেকে এই পজিশনে আসার সময় তো কি ছিল? একটা মোশনে ছিল না? মোশনে থাকলে তো কি হতে পারতেছে? সে তার পজিশন চেঞ্জ করতে পারতেছে। তাহলে এই যে মাঝখানে ডিস্টেন্সের মধ্যে তারা কি ফেজে চলমান ছিল বলতো? দে ওয়ার ইন মোশন ফেজ। বুঝতে পারছো কি বলছি ভাইয়া? ওকে, বুঝতে পারছো তো? তাহলে রেস্ট ফেজ কি বলতো? রেস্ট ফেজ হচ্ছে যে একটা অবজেক্ট, একটা পার্সন বা যে কোনো কিছু হোক, সে যদি সার্টেন অ্যামাউন্ট অফ টাইম elapsed হওয়ার পরে সে যদি তার কি করতে পারতেছে? পজিশন চেঞ্জ করতে না পারে বা পজিশন চেঞ্জ করে নেই, এটা পজিশন চেঞ্জ করে না, তাহলে বলতেছে কি সেটা কি ফেজে আছে? রেস্ট ফেজে। আর যদি পজিশন চেঞ্জ করে আফটার এ সার্টেন অ্যামাউন্ট অফ টাইম which is elapsed, it will be in motion phase during the time when they are changing position. বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, এখন আমরা ডিসকাস করব মোশনের বিভিন্ন টাইপ নিয়ে, ঠিক আছে?
আমরা মোশনের কয়েকটা টাইপ নিয়ে আলোচনা করি। ওকে, ফার্স্ট অফ অল আমরা আলোচনা করব কি নিয়ে? লিনিয়ার মোশন নিয়ে। কি নিয়ে? লিনিয়ার মোশন, সরি। ওকে, সো আমাদের রেস্ট এন্ড মোশন ডিসকাস করা শেষ। এখন আমরা ডিফারেন্ট টাইপস অফ মোশন নিয়ে আলোচনা করব। ওকে, সো চলো লিনিয়ার মোশন নিয়ে আলোচনা করি। সো একটা অবজেক্ট, কি বলছি, একটা অবজেক্ট যদি একটা স্ট্রেট লাইন বরাবর যায়, কি বলতেছি, একটা অবজেক্ট যদি একটা স্ট্রেট লাইন বরাবর যায়, তখন সেই অবজেক্টটা যেই মোশনে থাকে সেটা হচ্ছে কি লিনিয়ার মোশন। ওকে, ধরো একটা রাস্তা, ঠিক আছে, এই যে একটা রাস্তা বরাবর, ঠিক আছে, এটা একটা রাস্তা, এই রাস্তা বরাবর একটা গাড়ি। ওকে, এই যে একটা কার, কারটা একটু বেশি বিশ্রী হয়ে গেছে নাকি? আচ্ছা, অসুবিধা নেই। যে এই কারটা, ঠিক আছে, এই কারটা একদম সোজা, এই লিনিয়ার, একদম সোজা একটা স্ট্রেট লাইন মেনটেন করে যাচ্ছে, ঠিক আছে, একদম স্ট্রেট মেনটেন করে যাচ্ছে। তো এই যে কার একদম স্ট্রেট এই যে রাস্তা বরাবর যাচ্ছে, তার বেগ ভিন্ন হতে পারে, ঠিক আছে, আই মিন তার ভেলোসিটি ভিন্ন হতে পারে, ইট ডাজন্ট ম্যাটার, বাট সে একদম সোজা বরাবর যাচ্ছে, একদম স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে, থ্রু এ স্ট্রেট লাইন, থ্রু a straight line. The car is moving through a straight line. That's why we can say that the car is in linear motion. বুঝতে পারছো? সহজ কথায় একটা অবজেক্ট যদি একটা স্ট্রেট লাইন বরাবর যায়, if an object is moving through a straight line, then তার মোশনকে কি বলবো বলতো? লিনিয়ার মোশন। বুঝতে পারছো? আচ্ছা, এবার আমরা আলোচনা করব সার্কুলার মোশন নিয়ে। ওকে, তো আসো এবার আমরা ডিসকাস করি সার্কুলার মোশন নিয়ে। ওকে, আচ্ছা, তো এখন আমরা সার্কুলার, ওকে, সো সার্কুলার মোশন হচ্ছে কোন একটা অবজেক্ট, কি, কোন একটা অবজেক্ট যদি একটা সার্কুলার পাথে কি করে, মুভ করে, ইফ অ্যান অবজেক্ট মুভস ইন আ সার্কুলার পাথ। সো এবার সার্কুলার পাথে একটা জিনিস খেয়াল করো তো, সার্কুলার পাথে একটা নির্দিষ্ট পয়েন্টকে কি করে, কেন্দ্র করে সারাউন্ড করে না? দ্য অবজেক্ট উইল অফ কোর্স সারাউন্ড, আই মিন দ্য অবজেক্ট উইল মুভ অফ কোর্স বাই সারাউন্ডিং এ সার্টেন পয়েন্ট। সহজ ক্ষেত্রে কথা বলতে গেলে এই যে একটা পয়েন্টকে কি করবে, একটা অবজেক্ট ধরো এ, কি বলছি, এই যে এ, এ একটা সার্টেন একটা পয়েন্টকে কি করে, সব সময় সারাউন্ড করে, কেন্দ্র করে কি করবে, একটা সার্কুলার পাথে ঘুরতে থাকবে। খেয়াল করবা, একটু এখানে রেখে, okay. এবার তাহলে সার্কেলের পয়েন্টটা ঠিক মতো দেখা যাচ্ছে। তো এই যে একটা সার্টেন পয়েন্টকে কি করে, সারাউন্ড করে একটা অবজেক্ট কি করতেছে, সার্কুলার পাথে ঘুরতেছে। তো এই অবজেক্টের মোশন হবে কি, সার্কুলার মোশন। কিন্তু ইউ হ্যাভ টু কিপ দ্যাট ইন মাইন্ড যে এই যে পয়েন্টটা থেকে এই যে অবজেক্টের প্রত্যেকটা টাইমে কি হবে, ডিস্টেন্সটা সেম থাকতে হবে, ঠিক আছে, প্রত্যেকটা টাইমে যতটুকুই তোমার ডিস্টেন্স কভার করুক না কেন, প্রত্যেকটা ক্ষেত্রে কি হবে, তার যে এই ডিস্টেন্সটা এই যে পয়েন্ট থেকে সার্কুলার পাথে যে যেই পজিশনে যখন এই অবজেক্টটা থাকবে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তাদের সবগুলো ডিস্টেন্স কি থাকবে, সমান থাকবে। কি থাকবে বলো তো ভাইয়া? সমান থাকবে, একটুকু চেঞ্জ হবে না। অর্থাৎ বলতে গেলে যতটুকুই ডিস্টেন্স সেটা সার্কুলার পাথে কভার করুক না, ইট ডাজন্ট ম্যাটার, এই পয়েন্টের থেকে কি হইতেছে, এই যে অবজেক্টের যে যখনই যে সময় যে পজিশনে থাকবে, প্রত্যেকটা সময় কি হবে, ওই পয়েন্টটা থেকে তার কি ডিস্টেন্সটা সবসময় সমান থাকবে। এবং ধরো এটা এই সময় এই দিকে ছিল, এই ডাইরেকশনে থাকবে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু কি হবে, তার ডিরেকশনটা কি হবে, চেঞ্জ হতে থাকবে, ঠিক আছে, ডিরেকশনটা চেঞ্জ হতে থাকবে। এটা কিন্তু লিনিয়ার ডিরেকশন যাচ্ছে না, দেখছো নি, এই যে দেখো এটা সার্কুলার ভাবে কি হচ্ছে, ডিরেকশনটা প্রত্যেকটা ক্ষেত্রে কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, তাই না? প্রত্যেকটা ক্ষেত্রে কি হচ্ছে, সার্কুলার মোশনে প্রত্যেক ক্ষেত্রে তাদের ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে। তাহলে আমি কি বুঝতে পারলাম, when an object is moving in a circular way or a circular path, that means the object is moving surrounding a certain point, maintaining the same distance, and every time the direction of the velocity, the direction of the motion will change. Okay, বুঝতে পারছো সার্কুলার মোশন কি? তো সার্কুলার মোশনে তুমি যদি একটা কি বলতে একটা এক্সাম্পল জানতে চাও, সহজভাবে আমি তোমাদের বোঝাই। দেখো, ঘড়ি, একটা ওয়াচের সেকেন্ডের কাঁটা ধরো, কিংবা
মিনিটের কাঁটা ধরো কিংবা ঘন্টার কাঁটা ধরো, এটা তো প্রত্যেকবার কি ধরো এই যে 12টা ঘর, 12, 1, 2, 3, 4, 5, 6, একটু এলোমেলো হচ্ছে, আচ্ছা দাও একটু ইয়ে করে রাখি, ধরো 12, তারপরে এখানে 6, তারপরে কত, সরি 3, তারপর 6, তারপর 9। ঠিক আছে, দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কি করতেছে, কাঁটাটা একটা নির্দিষ্ট টাইম পর পর কি করতেছে, একটা নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করে কি করতেছে, 12তে ঘুরে আবার ফেরত আসতেছে, আবার 12তে যায় কি করতেছে, আবার বারবার কি করতেছে, এই যে সার্কুলার মোশনে এভাবে ঘুরে কি করতেছে, প্রত্যেকটা ক্ষেত্রে সেম ডিস্টেন্স আর সেম টাইমে তার কি করতেছে, মোশনের যে তোমার ডাইরেকশনটা বারবার চেঞ্জ করতে 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 কি করতেছে, ঘুরতেছে। তো এই যে তোমার সার্কুলার ওয়েতে যে কি করতেছে, ঘড়ির কাঁটাটা ঘুরতেছে, ঘড়ির কাঁটার কি কাঁটার ডিস্টেন্সটাকে আমি এই এখান থেকে এটা চেঞ্জ করতে পারছি, চেঞ্জ করছি, চেঞ্জ করি রে, তাহলে এখান থেকে ধরো কাঁটার ডিস্টেন্সটা এতটুকু, বা এখান থেকে এই কাঁটার এই লম্বাটা লেন্থটা এতটুকু, এই লেন্থ তো আমি চেঞ্জ করি নি, সার্কুলার মোশনে ঘুরতেছে কিন্তু তার কি লেন্থ চেঞ্জ হয়নি। সো এক্ষেত্রে আমার কন্ডিশন ফিল আপ করতেছে যে কি করতেছে, সেটা একটা নির্দিষ্ট পয়েন্টকে সারাউন্ড করে কি করতেছে, একটা সার্কুলার ওয়েতে ঘুরতেছে। আবার দেখো প্রথমে এই পজিশনে ছিল তাই তার মোশনের পাশে, এরপরে এই পাশে প্রত্যেকটা ক্ষেত্রে কি হইতেছে, তার মোশনের ডাইরেকশন বারবার চেঞ্জ হইতেছে। বুঝতে পারছো কি বলছি, প্রত্যেকটা ক্ষেত্রে তার মোশন ডাইরেকশন চেঞ্জ হচ্ছে, তাই না? আবার এই যে ফ্যানের ব্লেড, ফ্যান যে ঘুরতেছে, ফ্যান ঘুরতে থাকতেছে, প্রত্যেকটা কি করতেছে, একটা সার্কুলার মোশনে ঘুরতেছে, একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে এই যে ফ্যানের কয়েলটা থেকে কি করতেছে, সারাউন্ড করে তার ব্লেড করে চারপাশে এভাবে সেম ডিস্টেন্স মেনটেন করে কি করতেছে, ঘুরতেছে। তো সেটাও একটা কি সার্কুলার মোশন। ইজ ইট ক্লিয়ার? ওকে, এখন আমরা তোমাদের সাথে আলোচনা করব আরেকটা মোশন, সেটা হচ্ছে কি ট্রান্সলেশনাল মোশন। ওকে, তো এবার আমরা আলোচনা করব ট্রান্সলেশনাল মোশন নিয়ে, ঠিক আছে? ওকে, চলো এবার আসো ট্রান্সলেশনাল মোশন। ওকে, ট্রান্সলেশনাল মোশন বলতে কি বুঝাইতেছে ভাইয়া? দেখো, যখন একটা অবজেক্ট কি, একটা অবজেক্টের একটা অবজেক্টের যতগুলো পার্টিকেল আছে, কি বলছি, একটা অবজেক্টের যতগুলো পার্টিকেল, ধরো এটা একটা অবজেক্ট, ঠিক আছে, এটা একটা অবজেক্ট, এটা সবগুলা পার্টিকেল মিলে তো একটা অবজেক্ট হচ্ছে, ঠিক আছে। এই যে একটা অবজেক্টের যতগুলো পার্টিকেল আছে, এই পার্টিকেলটা, সরি একটু ঠান্ডা লাগছে, প্লিজ, আই অ্যাপোলোজাইজ। তো একটা অবজেক্টের সবগুলো পার্টিকেল যখন একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইমে সেম টাইমে কি করতেছে, সেম টাইমে সেম ডাইরেকশনে কি করতে থাকবে, সেম ডিস্টেন্স মেনটেন করে চলতে থাকবে, ঠিক আছে, সেম টাইমে, ঠিক আছে, সেম টাইমে সেম ডাইরেকশনে কি করবে, সমান ডিস্টেন্স কভার করবে। আবার বলছি, একটা অবজেক্টের সবগুলো পার্টিকেল একটা অবজেক্টের সবগুলো পার্টিকেল যখন একটা সার্টেন টাইমে সেম অ্যামাউন্ট অফ ডিস্টেন্স কি করবে, সবগুলো পার্টিকেল নিয়ে যখন কভার করে, তখন সেই অবজেক্টের মোশনটা হচ্ছে কি ট্রান্সলেশনাল মোশন। বুঝতে পারছো? আবার একটা অবজেক্টের একটা অবজেক্টের যখন প্রত্যেকটা পার্টিকেল যখন সেম টাইমে সেম ডাইরেকশনে কি করে, সেম টাইমে সেম ডাইরেকশনে সেম ডিস্টেন্স কভার করে, সেটা হচ্ছে কি তোমার ট্রান্সলেশনাল মোশন। এবার এটাকে সহজভাবে বুঝাই, দেখো একটা রাস্তা, ওকে, একটা রাস্তা বরাবর তুমি একটা গাড়ি নিয়ে যাচ্ছ, ঠিক আছে, একটা গাড়ি নিয়ে যাচ্ছ। তো এই গাড়িটা যখন যাইবে কিছুক্ষণ পরে, তো তখন তোমার এই কিছু সেকেন্ড যাওয়ার পরে তো এই পয়েন্টে যাবে, তাই না? তো গাড়িটা কি তার অর্ধেক নিয়ে যাবে নাকি পুরো অংশ নিয়ে যাবে বলো তো? পুরো অংশ তো নিয়ে যাবে, অর্ধেক অংশ তো আর নিয়ে যাবে না, তাই না? তাই না? অর্ধেক অংশ যেহেতু নিয়ে যাবে না, পুরো অংশ নিয়ে যাবে, তাহলে এই গাড়ি যে এখান থেকে এই এই পজিশনে গেল, ঠিক আছে, এই মোশন মানে তার কি হয়েছে, অবশ্যই তার পজিশন চেঞ্জ হলে তো কি হবে, মোশন অবশ্যই হবে। তো এই পজিশন থেকে এই পজিশনে যে গেছে, তার কি কোনো পার্টিকেল বাদ গেছে? না। তো ধরো এখান থেকে এখানে যেতে তার 5 সেকেন্ড সময় লাগছে, ঠিক আছে, কতটুকু, 5 সেকেন্ড সময় লাগছে। এই 5 সেকেন্ড সময়তে সে কি করছে, তার একই সময়, এই দেখো এই পার্টিকেলটা এখান থেকে এখানে গেছে একই সময়, ঠিক আছে, এর সবগুলো পার্টিকেল সেম ডিস্টেন্স কভার করছে, তাই না? একই সময় কি করছে, সেম ডিস্টেন্স কভার করছে।
আবার দেখো এখানে চাকাটা কি ওই পাশে গেছে, এখানে চাকাটা কি ওই পাশে গেছে, যায় নাই তো, গেছে কোথায়, এই পাশে। তাহলে চাকাও গেছে, প্রত্যেকটা পার্টিকেল একই পাশে গেছে, সেম ডাইরেকশন, সেম টাইম এবং কি সেম ডিস্টেন্স কভার করা হয়েছে। তো এমন যে মোশন যে কোনো অবজেক্টের যদি সেম টাইমে সেম ডাইরেকশন আর কি সেম ডিস্টেন্স কভার করে, তাহলে সেই অবজেক্টের মোশনকে আমি কি বলবো বলতো, ট্রানজিশনাল মোশন। কি বলবো, ট্রানজিশনাল মোশন। মনে থাকবে তো ভাইয়া? ক্লিয়ার? একদম ইজি, এখানে ভয়ের কিছু নাই। ওকে, এবার আমরা আলোচনা করব পিরিয়ডিক মোশন নিয়ে। ওকে, এবার আলোচনা করব আমরা পিরিয়ডিক মোশন নিয়ে। এখন আসো ভাইয়া, পিরিয়ডিক মোশন বলতে কি বলছে সেটা তো আমরা জানি না, তাই না? তো পিরিয়ডিক মোশনটা হচ্ছে, দাঁড়াও একটু পিরিয়ডিক মোশনটা লিখে দেয় এদিকে। পিরিয়ডিক মোশন, ওকে। সো পিরিয়ডিক মোশনের ক্ষেত্রে কি হচ্ছে, যখন কোনো একটা অবজেক্ট, কি বলছি, কোনো একটা অবজেক্ট যদি সেম টাইমে সেম টাইম কি করতেছে, সেম টাইম পর পর বারবার তার মোশনে যে রাস্তা দিয়ে যাচ্ছে, তার গতিপথে যে রাস্তা দিয়ে যাচ্ছে, বারবার তার কি করতেছে, সেম টাইমে সেম ডিস্টেন্স কভার করতেছে, বারবার রিপিটেশনের মাধ্যমে। কিসের মাধ্যমে? রিপিটেশনের মাধ্যমে। সহজ কথায়, যদি অবজেক্টটা সেম মানে সেম টাইম elapsed হওয়ার পর বারবার কি করতেছে, মানে একই টাইমে কি করতেছে, তার যে রাস্তাটা যে যে ওয়েতে সে যাচ্ছে, সেই ওয়েতে বারবার তার মোশনটা কি হচ্ছে, বারবার রিপিটেশন করতেছে, ওই মোশনটাকে আমরা বলবো কি, পিরিয়ডিক মোশন। কি বলবো? পিরিয়ডিক মোশন। একটু এক্সাম্পলের মাধ্যমে দেখাই তোমাদেরকে। দেখো দেখো এখানে কি হইতেছে, যে আর্থ ধরো এই 1 ঘন্টা পর এখানে, 1 ঘন্টা পর এখানে, 1 ঘন্টা পর এখানে, 1 ঘন্টা পর এখানে যাচ্ছে 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 যাচ্ছে, যেতে 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 24 ঘন্টা পার হওয়ার পর এই পজিশনে আসছে। কোথায় আসছে? এই পজিশনে আসছে। আবার দেখো সেম, আবার যখন এখানে ঘুরতে 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 সেম 1 ঘন্টা পর এইভাবে রিপিট করতে করতে এই 24 ঘন্টা এই পজিশনে এসে থামছে, তাহলে কি করতেছে, সেম টাইমে সেম টাইম ইন্টারভালের মধ্যে কি করতেছে, অবজেক্টটা তোমার কি করছে, বারবার রিপিটেডলি কি করতেছে, সে তার মোশনটা কিন্তু একই ডাইরেকশন বরাবর কি করতেছে, সে মুভ করতেছে। সো সো বলতে পারতেছি যে কি অবজেক্টটা কি সেম টাইমে একটা মানে কি বলতেছে, সার্টেন অ্যামাউন্ট অফ টাইমে তার কি করতেছে, তার পাথে বারবার রিপিট করে কি হতেছে, সমান সময় কি করতেছে, সমান দূরত্ব বারবার কভার করে তার রিপিটেশন করতেছে। তাহলে এই মোশনটাকে বলবো আমরা কি, পিরিয়ডিক মোশন। কি বলবো? পিরিয়ডিক মোশন। বুঝতে পারছো? তো এটা একটা এক্সাম্পল হচ্ছে এই পৃথিবী মানে আর্থ যে কি করতেছে, সূর্যকে বা সানকে কি করতেছে, সারাউন্ড করে ঘুরে আসতেছে। তো সারাউন্ড করার সময় যে মোশন কাজ করে সেটা হচ্ছে কি, পিরিয়ডিক মোশন। কি? পিরিয়ডিক মোশন। বুঝতে পারছো ভাইয়া? এখন আমরা পড়বো সিম্পল হারমোনিক মোশন। এবার আমরা পড়বো সিম্পল হারমোনিক মোশন। ওকে, আসো। ওকে, সো এবার আমরা পড়বো সিম্পল হারমোনিক মোশন নিয়ে। দেখো ফার্স্ট অফ অল আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে সহজভাবে বোঝাই। এটা একটা পেন্ডুলাম। পেন্ডুলাম তো তোমরা চিনো আশা করি, ইউটিউবে তো অনেক ভিডিও দেখছো। যে একটা পেন্ডুলামে কি এরকম এই অবস্থায় স্থির থাকে, তারপর ঠেলা দিলে এখানে যতটুকু যায় ঠিক এখানে ততটুকু ফেরত আসে নির্দিষ্ট অ্যামাউন্ট অফ টাইমে, মানে সার্টেন অ্যামাউন্ট অফ টাইমে। ধরো আমি এই ইয়া থেকে এই যে মাঝখানের যে মিল যে স্টেটটা থেকে বা যে মিল যে ফেজটা থেকে, এই ফেজ থেকে ধরো এখান থেকে এতটুকু টেনে ছেড়ে দিলাম, এখান থেকে যে এতটুকু সেম ডিস্টেন্স কভার করবে, আবার ফিরত এসে আগের জায়গায় আসবে, আবার যাবে আবার যাবে আবার যাবে আবার ফেরত আসবে, আবার যাবে আবার ফেরত আসবে। তো এই ক্ষেত্রে কি হইতেছে ভাইয়া বলো তো? তো এই ক্ষেত্রে যে আমার এই যে মিডল পয়েন্ট, এই মিডল পয়েন্টটাকে আমি বলবো কি, আমার ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা। বাংলাতে বলে সাম্যাবস্থা, আর ইংলিশে বলে কি, ইকুইলিব্রিয়াম। ওকে, ইকুইলিব্রিয়াম। এই ইকুইলিব্রিয়ামের পয়েন্ট থেকে ফর এক্সাম্পল ধরো আমি এ পয়েন্ট থেকে আমি কি করছি, এটাকে ছাড়ছি, ছেড়ে দিয়ে সেটা ঠিক ঘুরে ঠিক তোমার এ পয়েন্টে আবার কি করবে, ফিরে যাবে। ঠিক আছে, এ পয়েন্টে গেছিল আবার ঠিক এ পয়েন্টে ফিরে যাবে। এখান থেকে ইকুইলিব্রিয়াম থেকে এখানে যতটুকু ডিস্টেন্স আছে ঠিক এখান থেকে ইকুইলিব্রিয়ামে ঠিক ততটুকুই কি হবে, অসিলেশন বা যেটাই বলো না কেন, অসিলেশন বা ডিস্টেন্স যতটুকু কভার হয়েছে
এখান থেকে এতটুকু যা কভার হচ্ছে ঠিক আবার ইকুইলিব্রিয়াম থেকে এখান থেকে এতটুকু সেম ডিস্টেন্স কভার হবে। এখন ভাইয়া এখান থেকে এতটুকু গেছে কতটুকু, ধরো 1 সেকেন্ডে গেল, আবার এখান থেকে আবার ফিরত আসলো কতটুকু, ঠিক 1 সেকেন্ড পরে। তো ঠিক আছে, দেখো যে এটা কি করতেছে, তার যে ফুল যে যাত্রা পথে যতটুকু সে যাইতেছে, হাফ যে প্রথমে এখান থেকে এতটুকু গেছে, একটা টাইম ইন্টারভাল হয়েছে, আবার এখান থেকে ফিরা এখানে আবার আসছে, আবার ফুল তার টাইম ইন্টারভালটা কি হয়েছে, দ্বিতীয় আরেকটা টাইম ইন্টারভাল হয়ে তার পুরো যাত্রা পথে কি আগের জায়গায় ফিরে আসছে। তো এখান থেকে এই টাইম ইন্টারভাল যেটা ছিল, আবার এখান থেকে এ আবার আগের পজিশনে যখন ফিরে আসছে, তখন টাইম ইন্টারভাল কি ছিল, সেম ছিল। যখন তাদের টাইম ইন্টারভালও সেম, তখনও কি সেটা সিম্পল হারমোনিক মোশন। সিম্পলি হারমোনিক মোশন কিন্তু এক ধরনের পিরিয়ডিক মোশন, কিন্তু সেটা সার্কুলার হবে না। ঠিক আছে, এখানে কি করতেছে, টাইম ইন্টারভাল, তোমার নির্দিষ্ট পরিমাণ টাইম ইন্টারভাল থাকে, আর কিন্তু এটা সার্কুলার মোশন হয় না। এখন আমরা আলোচনা করব কি নিয়ে, স্কেলার এবং ভেক্টর কোয়ান্টিটি নিয়ে। দেখো কোয়ান্টিটি জিনিসটা কি, আমরা এই পৃথিবীতে এই জগতে যা কিছু আমরা মেজার করি, কি করি, যা কিছু আমরা মেজার করি প্রত্যেকটা জিনিস একটা কি কোয়ান্টিটি। কি বলছি, এই জগতে আমরা যা কিছু, এই ইউনিভার্সে আমরা যা কিছু কি করি, মেজার করি, ইন দিস ইউনিভার্স এনিথিং দ্যাট উই মেজার ইজ এ কোয়ান্টিটি। বুঝতে পারছো? ধরো আমি আমার কি করতেছি, ওয়েট কি করছি, মেজার করছি, এটাও একটা কোয়ান্টিটি। আবার ধরো আমি আমার হাইট মেজার করছি, এটাও একটা কোয়ান্টিটি। কি করতেছি, এই ইউনিভার্সে তো, ঠিক আছে, এই ইউনিভার্সে তো আমি কি করতেছি, আমার আমার ফিজিক্যাল যেই যা কিছু আমি কি করতেছি, মেজার করতেছি, ইচ এন্ড এভরিথিং ইজ এ কোয়ান্টিটি। বুঝতে পারছো? এখন কোয়ান্টিটি দুইটা ক্যাটাগরিতে কি করতে পারি, আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার স্কেলার, আর একটা হচ্ছে ভেক্টর। ওকে, এখন এই দুইটা বোঝার আগে তোমার আরো দুইটা টার্ম বুঝতে হবে। একটা হচ্ছে ম্যাগনিটিউড, একটা হচ্ছে কি বলতো, ডাইরেকশন। ওকে, একটা হচ্ছে ম্যাগনিটিউড, আর একটা হচ্ছে ডিরেকশন। এই দুইটা জিনিস বুঝতে হবে। ডিরেকশন তো বুঝো, কোন একটা সার্টেন দিক দিয়ে যাচ্ছে, ঠিক আছে, ডিরেকশন তো এটা এত আহামরি কিছু না। ম্যাগনিটিউড হচ্ছে কি, দেখো আমার বডি ওয়েট 70 কেজি আসছে, কতটুকু, 70 কেজি। এই যে পুরো বডি ওয়েটের যে মানটা, সেটা হচ্ছে কি ম্যাগনিটিউড, সেটা কি ম্যাগনিটিউড। আবার ধরো একটা গাড়ি এখান থেকে এখানে, এই যে এখান থেকে এখানে এই করে এসে 50 মিটার ডিস্টেন্স কভার করছে, কতটুকু, 50 মিটার। তাহলে এখান থেকে এতটুকু কত ডিস্টেন্স কভার করছে, সেই যে তোমার কোয়ান্টিটিটা আমরা মেজার করছি, এটাও কি, এটাও একটা কোয়ান্টিটি, তাই না? আবার ধরো আমার বডি টেম্পারেচার পাইলাম ধরো 96 ডিগ্রি ফারেনহাইট, কত পেলাম, 96 ডিগ্রি ফারেনহাইট। তো এই যে 96 ডিগ্রি ফারেনহাইট যেটা আমরা পাইছি, সেটাও তো এক ধরনের কোয়ান্টিটি, আমাদের বডি টেম্পারেচার কি করার জন্য, মেজার করার জন্য। সো ইন দিস ইউনিভার্স হোয়াট এভার উই মেজার, যতটুকু ভ্যালু আসবে, দ্য অ্যামাউন্ট অফ দ্য ভ্যালু দ্যাট কামস ওয়াইল মেজারিং ইজ ম্যাগনিটিউড। বুঝতে পারছো? আর ডাইরেকশন তো জাস্ট যে দিক দেওয়া যায়, যে বরাবর বা যে দিক বরাবর আমরা ম্যাগনিটিউডটা কি করতেছি, মেজার করছি, সেটা হচ্ছে ডাইরেকশন। দ্যাটস ইজি, এটা তো আর কঠিন কিছু নাই, তাই না? এখন স্কেলার আর ভেক্টর কোয়ান্টিটিতে কেন এই দুইটা জিনিস লাগে, খেয়াল করো। স্কেলার কোয়ান্টিটি হচ্ছে, স্কেলার কোয়ান্টিটি হচ্ছে এই কোয়ান্টিটিতে শুধুমাত্র ম্যাগনিটিউড দরকার, ঠিক আছে। এই কোয়ান্টিটিটা আমরা যদি এক্সপ্রেস করতে চাই, শুধুমাত্র ম্যাগনিটিউডের মাধ্যমে আমরা কি করতে পারি বলতো, এক্সপ্রেস করতে পারি। দ্যাট ইজ কল্ড স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে। দ্য কোয়ান্টিটি which we can express by only expressing the magnitude is called স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে। যে কোয়ান্টিটিটা আমরা জাস্ট তার মান অথবা ম্যাগনিটিউড, জাস্ট তার মান, 40 মিটার 50 মিটার, একটা মান না, একটা ভ্যালু না, এই ভ্যালুটাকে জাস্ট এক্সপ্রেস করলেই, যে কোয়ান্টিটি মানে যে কোয়ান্টিটি দিয়ে আমরা ভ্যালুটা জাস্ট এক্সপ্রেস করলে কি হইতেছে, কোয়ান্টিটিটা এক্সপ্রেস হয়ে যেতেছে, সেটা হচ্ছে কি স্কেলার কোয়ান্টিটি। বুঝতে পারছো? ফর এক্সাম্পল দেখো, এই যে একটা অবজেক্ট এ, ঠিক আছে, এখান থেকে এই যে ধরো সে 3 কিলোমিটার ডিস্টেন্স কভার করছে, এই পজিশনে ছিল, এই পজিশন পর্যন্ত 3 কিলোমিটার ডিস্টেন্স কভার করছে। তাহলে এখান থেকে এই যে পুরোটা রাস্তা, এই যে পুরো ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কি হবে, 3 কিলোমিটার। ডিস্টেন্সের ম্যাগনিটিউড পাই ফেলছি, শেষ। আমার কিছু
আর এক্সট্রা দরকার লাগছে এই কোয়ান্টিটিটা প্রকাশ করার জন্য তার কিছু লাগে না। দ্যাটস ওয়াই যখন শুধুমাত্র ম্যাগনিটিউড দিয়ে যদি আমি একটা কোয়ান্টিটিকে কি করতে পারি, এক্সপ্রেস করতে পারি, দেন ইট ইজ স্কেলার কোয়ান্টিটি। ইট ইজ হোয়াট? স্কেলার কোয়ান্টিটি। ইজ ইট ক্লিয়ার? এবার আসো ভেক্টর কোয়ান্টিটি। একদম সহজভাবে বুঝো। আমি বললাম তোমার বাসা থেকে তোমার স্কুলের মোট ডিস্টেন্স তুমি বলো, ঠিক আছে? এখন তুমি তোমার বাসা থেকে তোমার স্কুল যে পুরো ডাইরেকশনটা সহ তো তোমার ডিস্টেন্স দেখাতে হবে, তাই না? ধরো তোমার বাসা হইলো এই পাশে আর তোমার স্কুল হইলো এই পাশে, মাঝখান দিয়ে এত রাস্তা অলি গলি এই সেই আছে, তাই না? এখন তোমার কথা হলো আমি যাত্রা শুরু করছি, আমি আমার জার্নি স্টার্ট করছি, এখান থেকে প্রথমে যাব সোজা, তারপর বামে, এরপর আবার বামে, আবার সোজা, আবার বামে। তো কি করতেছে প্রত্যেকটা ক্ষেত্রে আমার কি করতেছে, ডাইরেকশনটা কি হচ্ছে, প্রয়োজন হচ্ছে না আমার কি করতে হয়, আমার এই ডিস্টেন্সটা এক্সপ্রেস করার জন্য, ঠিক আছে কিনা? এই ডিস্টেন্সটা এক্সপ্রেস করার জন্য যখন আমার কি লাগতেছে, ম্যাগনিটিউড, তো ধরো আমার পুরো এখান থেকে এই জায়গার ডিস্টেন্স টোটাল আমার হচ্ছে 30 কিলোমিটার ধরলাম। 30 কিলোমিটার এই ডিস্টেন্স থেকে, মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের টোটাল ডিস্টেন্স। কিন্তু এখানে যদি আবার ডাইরেকশনও লাগে তখন সেই কোয়ান্টিটিটা কি হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে ভেক্টর কোয়ান্টিটি। কিন্তু মনে রাখতে হবে ডিস্টেন্স কিন্তু ভেক্টর কোয়ান্টিটি না, ডিস্টেন্স হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। কেন, একটু সামনে ব্যাখ্যা করতেছি, ঠিক আছে? তো বেসিক্যালি তোমরা স্কেলার আর ভেক্টর কোয়ান্টিটি বুঝছো কিনা? ভেক্টর কোয়ান্টিটিতে কি লাগতেছে, এই কোয়ান্টিটিটা এক্সপ্রেস করার জন্য তোমার ম্যাগনিটিউড আর ডাইরেকশন দুইটাই লাগতেছে। আর স্কেলার যে এটা প্রকাশ করার জন্য, স্কেলার যে কোয়ান্টিটিটা প্রকাশ করার জন্য তোমার জাস্ট বেসিক্যালি লাগতেছে কি, অনলি ম্যাগনিটিউড। এম আই ক্লিয়ার? ওকে, তো এবার আসো ভেক্টর আর স্কেলারের কয়েকটা এক্সাম্পল আমরা দেখে নিই, ঠিক আছে? স্কেলার অলরেডি আমরা দেখলাম কি তোমার ডিস্টেন্স, আর ভেক্টরের ক্ষেত্রে সেটা কি হবে, ডিসপ্লেসমেন্ট। কি হবে? ডিসপ্লেসমেন্ট। তো এখন আমরা ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্টের মাধ্যমে কি হবে, স্কেলার আর যে ভেক্টর কোয়ান্টিটি আরো ভালোভাবে বুঝতে পারবো, ঠিক আছে? তো আমার স্কেলার আর ভেক্টর কোয়ান্টিটি শেষ, এবার আমরা পড়বো ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্ট নিয়ে। এ একটা অবজেক্ট, ওকে, এরপরে বি একটা অবজেক্ট, ওকে। এই অবজেক্টটা এই জায়গা ঘুরতে 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 বি এর কাছে আসলো। মোট সে এখান থেকে এখানে যেতে 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 তার টোটাল ধরো 8 কিলোমিটার ডিস্টেন্স গেল। এখন আমি যে এই কোয়ান্টিটিটা এক্সপ্রেস করতে পারছি, আমার কি এখানে ডাইরেকশনের দরকার লাগছে? না, জাস্ট দ্য টোটাল অ্যামাউন্ট অফ চেঞ্জ অফ ইটস পজিশন while going to another destination, the total amount of position that an object took to change its position from one place to another place, the total amount of change in position is called distance. কি হয়েছে, কি হলো, ডিস্টেন্স। যে তার এই পজিশন থেকে শুরু করে শেষ পজিশন পর্যন্ত যেতে যেতে যতটুকু পজিশন চেঞ্জ করছে, টোটাল পজিশনের যোগফল বা সম্পূর্ণ যে পজিশন, এই পজিশন একত্রে এটা বলা হয় কি ডিস্টেন্স। এবার হচ্ছে এই বস্তুটা এখানে ছিল এ তে, পরবর্তীতে ছিল কি বি তে আসছে, তাই না? তো এ থেকে বি তে সে ন্যূনতম, মানে একদম লোয়েস্ট, দ্য মিনিমাম ডিস্টেন্স দ্যাট ইটস কভার ইজ দ্যাট, রাইট? এখান থেকে এতটুকু তো সে মিনিমাম এই জায়গাতে খালি তার ডিস্টেন্স কভার করছে, তাই না? এর চেয়ে ছোট কি কভার করছে? করে নাই। তো দ্য মিনিমাম ডিস্টেন্স দ্যাট an object has covered from one place to another place is called displacement. কি বলছি বুঝতে পারছো? একটা পজিশন থেকে যখন আরেকটা পজিশনে সে গেছে, ডিস্টেন্স ম্যাটার করে না, ডিস্টেন্স সে পুরা ঘুরে দুনিয়া উল্টে আরেক জায়গায় যাক, ডাজন্ট ম্যাটার। এই পয়েন্ট থেকে তো সে জাস্ট এই পয়েন্টে সিম্পলি আসছে, এখান থেকে এখানে তার কতটুকু, এখান থেকে তার এতটুকু কতটুকু মিনিমাম ডিস্টেন্স চেঞ্জ হয়েছে, এটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে শুরু করছে কোন থেকে, ধরো একটা নির্দিষ্ট সার্টেন পয়েন্ট থেকে শুরু করতে হয়। তো সার্টেন পয়েন্ট এ পয়েন্ট থেকে শুরু করে এ পয়েন্টে কতটুকু মিনিমাম ডিস্টেন্স গেছে, একটা নির্দিষ্ট ডাইরেকশন দিয়ে দেখাইতে হয় যে এ থেকে বি তে এতটুকু ডিসপ্লেসমেন্ট হয়েছে। তাহলে দেখো এদিকে ধরো এতটুকু ডিসপ্লেসমেন্টে আমি ম্যাগনিটিউড পাইলাম ধরো 18 মিটার, কত পাইলাম, 18 মিটার। আমার ডাইরেকশনও পাইলাম এ থেকে বি তে, তাহলে ম্যাগনিটিউডও পাইলাম, ডাইরেকশনও পাইলাম। ম্যাগনিটিউড আর ডাইরেকশন দুইটাই যদি পাই তাহলে বলতে পারতাছি এই যে আমি যে টোটাল এই জিনিসটা পাইলাম এটা ডিসপ্লেসমেন্ট পাইছি না ভাইয়া, বলো তো? এই জিনিসটা কি পাইছি, ডিসপ্লেসমেন্ট।
ডিসপ্লেসমেন্ট পাইছি। তো ডিসপ্লেসমেন্ট এখানে কি হইতাছে, ম্যাগনিটিউডও প্রয়োজন এবং ডাইরেকশনও প্রয়োজন। আবার দেখো এ থেকে বি বলতেছি না, আমি বলতে পারি বি থেকে এ এর ডিসপ্লেসমেন্ট, তাও বলতে পারি। কারণ কি, কারণ আমার নির্দিষ্ট একটা ডাইরেকশন দরকার না, এই নির্দিষ্ট ডাইরেকশন আমি দিয়ে দিছি বি থেকে এ তে। তো সেখানে কি হলো, আমার ডাইরেকশনও দিছি, ম্যাগনিটিউডও দিছি। তো সেক্ষেত্রে এই যে ডিসপ্লেসমেন্ট, এই কোয়ান্টিটিটা কি হলো বলতো ভাইয়া, এটা হচ্ছে তোমার ভেক্টর কোয়ান্টিটি। কি হয়েছে বলো তো ভাইয়া, ভেক্টর কোয়ান্টিটি। বুঝতে পারছো? তাই ডিসটেন্স হচ্ছে তোমার কি স্কেলার কোয়ান্টিটি, আর ভেক্টর হচ্ছে কি তোমার, সরি, ডিসপ্লেসমেন্ট হচ্ছে তোমার ভেক্টর কোয়ান্টিটি। ডিসটেন্স হচ্ছে স্কেলার, ডিসপ্লেসমেন্ট হচ্ছে ভেক্টর। বুঝতে পারছো? আরো সহজভাবে বুঝাই, এটা বুঝলে আরো পারফেক্টলি বুঝতে পারবে আর কি। ঠিক আছে, দেখো এটা খেয়াল করো, আমি একটা বস্তুকে, এই যে দেখো, ধরো এটা আমার নর্থ পয়েন্ট, ঠিক আছে, এটা হচ্ছে আমার সাউথ পয়েন্ট, এটা ধরো আমার কি পয়েন্ট, এটা ইস্ট পয়েন্ট ধরলাম। সে নর্থ থেকে সাউথে গেল 10 কিলোমিটার। কতটুকু গেছে, 10 কিলোমিটার। তারপরে সাউথ থেকে ইস্টে গেল কত, 5 কিলোমিটার। ঠিক আছে, কতটুকু গেছে, 5 কিলোমিটার। তাহলে যদি বলে এই যে নর্থ থেকে ইস্ট পর্যন্ত তার টোটাল ডিস্টেন্স কত, যদি জিজ্ঞেস করে তার টোটাল ডিস্টেন্স কত হবে, তাহলে কি বলবো বলতো, প্রথমে নর্থ থেকে সাউথে 10 কিলোমিটার, তারপর সাউথ থেকে ইস্টে টোটাল 10 + 5, দ্যাট মিনস কত, 15 কিলোমিটার সে কি করছে, ডিস্টেন্স কভার করছে। ঠিক আছে, তাহলে তার ডিস্টেন্স হচ্ছে এটা। এখানে জাস্ট টোটাল কতটুকু পজিশন চেঞ্জ হয়েছে এটাই বুঝাইছে। তাহলে সেখানে কি হইতেছে বলতো ভাইয়া, এখানে জাস্ট যেহেতু পজিশন চেঞ্জ করছে, ডাইরেকশন আমার দরকার হয় না, দ্যাট ইজ স্কেলার। এখানে আমার এই পয়েন্ট থেকে টোটাল ই নর্থ থেকে ইস্ট পর্যন্ত টোটাল আমার যতটুকু ডিস্টেন্স কভার করছে সেটা হচ্ছে কত, 15 কিলোমিটার। দ্যাট মিনস তার ডিস্টেন্স হবে কত, 15 কিলোমিটার। আবার আসো, ধরলাম যে একটা এখানে নর্থ থেকে সে সাউথ পর্যন্ত গেল 4 কিলোমিটার। ওকে, আবার সাউথ থেকে ইস্টে সে গেল কত, 3 কিলোমিটার। এখন বলছে তার ইনিশিয়াল পজিশন ছিল এখানে, তার ফাইনাল পজিশন হচ্ছে এখানে। তাহলে এই নর্থ থেকে যে ইস্ট পর্যন্ত সে গেছে, সে তার মিনিমাম কতটুকু ডিস্টেন্স, অর্থাৎ তার ডিসপ্লেসমেন্ট কত আছে, এখান থেকে এতটুকু না, নর্থ থেকে ইস্ট, এটাই তো তার মিনিমাম ডিস্টেন্স। মিনিমাম ডিস্টেন্সে তো আমি কি বলি, ডিসপ্লেসমেন্ট। তো এখানে তো যতটুকু ডিস্টেন্স কভার আছে ওটা ছিল কি, স্কেলার। আর এখান থেকে বলছে নর্থ থেকে ইস্ট পর্যন্ত, নর্থ থেকে ইস্ট পর্যন্ত, ফ্রম নর্থ টু ইস্ট হোয়াট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট। তো বলছিল ফ্রম নর্থ টু ইস্ট, এখানে ডিস্টেন্সও দিছে, ঠিক আছে, মিনিমাম ডিস্টেন্স, আর ডাইরেকশনও দিছে নর্থ থেকে ইস্ট। সো ডিস্টেন্স আই মিন কি বলছে, ম্যাগনিটিউডও পাবো আর কি পাবো, ডাইরেকশনও পাবো। তো ম্যাগনিটিউড ডাইরেকশন পাইলে কি, এখানে যে আমি ডিসপ্লেসমেন্ট বের করবো, এই যে ডিসপ্লেসমেন্ট জানতে চেয়েছিল, বলছিল নর্থ থেকে ইস্টে তার ডিসপ্লেসমেন্ট কত, তাহলে সেটা কি পাবো, একটা ভেক্টর কোয়ান্টিটি। বুঝতে পারছো? এখন আমরা তো এটা তোমার টোটাল ডিস্টেন্স বের করছি কি, 15 কিলোমিটার। তাহলে এটা ডিসপ্লেসমেন্ট কত হবে, তাই না? এটা ডিসপ্লেসমেন্ট কেমনে বের করা যায় দেখো তো, চেষ্টা করো। দেখো, এই যে দেখো, এখানে আমরা পিথাগোরাসের রুল ইউজ করতে পারি না? এটা দেখো, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের বেস দেওয়া আছে, আগে তার লম্ব দেওয়া আছে, তার কি হাইপোটেনাস, এটাই তো তোমার কি ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে না, বেস আছে, তারপর তার কি যে তোমার লম্ব ইয়েটা দেওয়া আছে, লম্ব বাহুটা দেওয়া আছে, আর বের করতে হবে কি তার হাইপোথেনাস। কারণ হাইপোথেনাসই তো নির্দেশ করতেছে, হাইপোথেনাসটাই তো ইন্ডিকেট করতেছে তার কতটুকু ডিসপ্লেসমেন্ট আছে। তো এটা বের করলে তো আমি কি করতে পারি, ডিসপ্লেসমেন্ট বের করতে পারি। তো ফাইনালি আমি লিখতে পারি না, এই জায়গাটা যদি আমি এস ধরি, এস ইকুয়াল টু √3² + 4² = 5 লিখতে পারি না? কিভাবে হলো দেখো তো, 3² হলো 9, 4² হচ্ছে 16, আর এটা যোগ করলে কত আসে, √25, আর √25 ইজ কত, 5। দ্যাট মিনস আমার এখান থেকে এতটুকু, তার কতটুকু ডিসপ্লেসমেন্ট হয়েছে, 5 কিলোমিটার ডিসপ্লেসমেন্ট হয়েছে। বুঝতে পারছো ভাইয়া কি বলছি? ক্লিয়ার? এটা নিয়ে কোনো প্রশ্ন আছে তোমাদের? বুঝতে পারছো তো? ওকে, ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স নিয়ে কোনো প্রবলেম হবে তোমাদের? আশা করি প্রবলেম হবে না। ঠিক আছে, ওকে। সো আশা করি তোমাদের ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট নিয়ে যতটুকু কনফিউশন থাকার কথা সেটা ক্লিয়ার হয়ে গেছে। তো ফাইনালি আমাদের এটা শেষ। এখন আমরা পড়বো স্পিড আর হচ্ছে ভেলোসিটি নিয়ে। ওকে, এবার আসো ভাইয়া স্পিড আর ভেলোসিটি। প্রথম আসো আমরা স্পিড নিয়ে আলোচনা করি, ঠিক আছে?
স্পিডটা হচ্ছে একদম সহজ ভাষায় বলি, একটা অবজেক্ট একটা নির্দিষ্ট টাইমে a specific amount of time which has elapsed, an object has moved, moved বললে ভুল হবে, the amount of distance an object has covered within an elapsed time is called speed. ঠিক আছে, আরো সহজ ভাষা, একটা স্পেসিফিক টাইমের মধ্যে যতটুকু ডিস্টেন্স একটা অবজেক্ট কভার করছে সেটা হচ্ছে কি, তার স্পিড। ঠিক আছে, তার স্পিড। খুব ভালো করে খেয়াল করবে, কি বলছি, বলছি an object has an object which has covered the total amount of distance in a certain amount of time is called speed. বুঝতে পারছো? তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, এখানে ডিস্টেন্স দেওয়া আছে। একটু আগে তো ভাইয়া বলছিলাম ডিস্টেন্স তো তোমার কি স্কেলার কোয়ান্টিটি, তো স্কেলার কোয়ান্টিটি হলে তোমার কি হবে, স্পিডটাও কি হবে বলো তো ভাইয়া, স্পিডটাও তোমার স্কেলার কোয়ান্টিটি হবে। বুঝতে পারছো? এবার আসো ভেলোসিটি। ভেলোসিটি জিনিসটা কি, ভেলোসিটি আর স্পিড একদম সেম জিনিস, এখানে ভয়ের কিছু নাই। দেখো ভেলোসিটি হচ্ছে the total amount of displacement, কি, the total amount of displacement an object has moved within a certain amount of time is called velocity. কি হয়েছে, একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইমে একটা অবজেক্ট যতটুকু তোমার ডিসপ্লেসমেন্ট করছে তার যাত্রাপথে টোটাল, সেই ডিসপ্লেসমেন্ট তার টাইম দিয়ে ভাগ করলে আমি কি পাবো, ভেলোসিটি। ডিসপ্লেসমেন্ট কি, ভেক্টর কোয়ান্টিটি, আর স্কেলার আই মিন ভেলোসিটি কি হবে, স্কেলার ভেক্টর কোয়ান্টিটি হবে। ঠিক আছে, বুঝতে পারছো? এবার আসো আরেকটা মেজর জিনিস বুঝতে হবে, স্কেলার কোয়ান্টিটির ক্ষেত্রে, স্কেলার কোয়ান্টিটির জন্য স্কেলার কোয়ান্টিটি কিন্তু আমি নর্মাল অ্যারিথমেটিক প্রসেস ইউজ করতে পারি, তাই না, অ্যারিথমেটিক প্রসেস ইউজ করতে পারি, কিন্তু ভেক্টরের ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই জিওমেট্রিক প্রসেস ইউজ করতে হয়, তাই না? ওকে, ভেক্টরের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে জিওমেট্রিক প্রসেসে আমরা কি করতে হবে, যে কোনো কিছুর মান বের করতে হবে। দেখো স্কেলারের ক্ষেত্রে কিন্তু আমরা কি করছি, প্রথমে এখান থেকে 10 কিলোমিটার 5 কিলোমিটার টোটাল 15 কিলোমিটার বের করে ফেলছি, কিন্তু আমরা ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে কি করছি, এখান থেকে 3 কিলোমিটার 4 কিলোমিটার এখান থেকে কি করছি, তোমার এই যে ডিসপ্লেসমেন্ট বের করছি, এখানে আমরা পিথাগোরাসের রুল ইউজ করে কি করছি, জিওমেট্রিক্যাল মেথডের মাধ্যমে আমরা কি করছি, ডিসপ্লেসমেন্ট বের করতে হয়েছে না? তো এক্ষেত্রে কি হয়েছে দেখো তো ভাইয়া, এখানে আমরা ভেক্টর কোয়ান্টিটি বের করার জন্য অবশ্যই জিওমেট্রিক প্রসেসের হেল্প নিতে হয়, আর স্কেলারের জন্য অ্যারিথমেটিক প্রসেসের হেল্প নিলেই চলে। ঠিক আছে, কারণ এখানে ডাইরেকশনে কাজ আছে, এখানে ডাইরেকশনে কাজ নাই, দ্যাটস ইট। বুঝতে পারছো? তাহলে আমরা স্পিড আর ভেলোসিটি যেটা আলোচনা করতেছিলাম, তো স্পিডের ক্ষেত্রে কি হইতেছে, স্পিড হচ্ছে the amount of distance that is covered in a certain amount of time is called speed. So distance is a scalar quantity, that means of course speed will also be a scalar quantity. Okay, এবার আসো ভেলোসিটির ক্ষেত্রে। ভেলোসিটির ক্ষেত্রে কি হয়েছে, the total amount of displacement that is occurred in a certain amount of time, it is called velocity. তো ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট হলো কি তোমার একটা ভেক্টর কোয়ান্টিটি, আবার যদি ডিসপ্লেসমেন্ট ভেক্টর কোয়ান্টিটি হয় তাহলে অবশ্যই ভেলোসিটিও কি হবে, ভেক্টর কোয়ান্টিটি হবে। ঠিক আছে, এখন আমি জিনিসটা বুঝাইতেছি, একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এটা কি বুঝাইতেছে খেয়াল করো। একটা অবজেক্ট নিলাম এ, ঠিক আছে, সে পুরা রাস্তা ঘুরে 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 সে এ অবস্থানে আসছে বি। ঠিক আছে, ধরো এই অবজেক্টটা এই পজিশন থেকে ঘুরে 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 আসছে কোথায়, বি তে। ধরো এই যে টোটাল ঘুরতে 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 ঘুরতে, ঠিক আছে, এই যে টোটাল ডিস্টেন্স তার যতটুকু, টোটাল যতটুকু ডিস্টেন্স কভার হয়েছে তার মান ধরলাম আমি 300 মিটার। কতটুকু, 300 মিটার। এই 300 মিটার করতে তার টাইম এলাপস হচ্ছে তোমার 100 সেকেন্ড। কতটুকু, 100 সেকেন্ড। তাহলে এই যে 100 সেকেন্ডে তার 300 মিটার ডিস্টেন্স কভার হয়েছে, তাহলে তার স্পিড হবে কত বলতো, তার স্পিড হবে কত, 300/100, দ্যাট মিন্স কত, 3 মিটার পার সেকেন্ড। ঠিক আছে না, তার স্পিড হবে কত,
3 মিটার পার সেকেন্ড। অর্থাৎ যে একটা অবজেক্টের স্পিড 300 মিটার পার সেকেন্ড বলতে কি 3 মিটার পার সেকেন্ড বলতে কি বোঝাচ্ছে? একটা অবজেক্টের স্পিড 3 মিটার পার সেকেন্ড এটা বোঝাচ্ছে যে সেটা 100 সেকেন্ড টাইমের ভিত্তিতে কি করতেছে, সে 300 মিটার ডিস্টেন্স কভার করছে। আবার এভাবেও করতে পারো, সে কি করতে পারে, সে 1 সেকেন্ড সময় 3 মিটার ডিস্টেন্স কভার করছে। ঠিক আছে, তাহলে বলতে পারি যেটা স্পিড হচ্ছে কত, 3 মিটার পার সেকেন্ড। আর এটার ক্ষেত্রে কোনো ডিস্টেন্সের প্রয়োজন হয়েছে, আই মিন ডাইরেকশনের প্রয়োজন হয়েছে, ডাইরেকশনের প্রয়োজন হয়নি। দ্যাটস ওয়াই এটাকে কি আমি বলতে পারি, ভেক্টর বলতে পারি, ভেক্টর বলতে পারি না। ঠিক আছে, সেটা টোটাল যাত্রাপথে যতটুকু কভার করছে সেটা কি ডিস্টেন্স, আর এটা একটা স্কেলার কোয়ান্টিটি। দ্যাটস ওয়াই স্পিডও একটা স্কেলার কোয়ান্টিটি। ঠিক আছে, এবার দেখো সে এই পজিশন থেকে এই পজিশন বলছে, এই পজিশন থেকে বি পজিশনে যতটুকু ডিসপ্লেসমেন্ট হয়েছে, এই ডিসপ্লেসমেন্ট ধরাটার মান ধরলাম আমি কত, এখানে ডিসপ্লেসমেন্ট ধরো আমি ধরলাম, এখানে ধরো আমি কত, এদিকে আমি ধরলাম 30 মিটার, এখান থেকে এদিকে তোমার যতটুকু এলাপস টাইম হচ্ছে কত, 100 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে তোমার ভেলোসিটি কত হবে বলো তো? এই ক্ষেত্রে ভেলোসিটি হবে এখান থেকে এ থেকে বি পর্যন্ত আমি ডিসপ্লেসমেন্ট কত ধরছি, 300 মিটার। ঠিক আছে, স্পিড ধরছিলাম এটা, এবার ধরবো আমরা ভেলোসিটি। ঠিক আছে, এবার আমরা ভেলোসিটি দেখো কি আসে, এখান থেকে কতটুকু টাইম, কতটুকু ডিসপ্লেসমেন্ট হচ্ছে 30 মিটার, আর কতটুকু টাইম এলাপস হচ্ছে 100 সেকেন্ড। ঠিক আছে, তার মানে আমরা কতটুকু থাকে 0.3 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবার খেয়াল করো তো, ভেলোসিটির ইউনিটও সেম, স্পিডের ইউনিটও দুইটা পরস্পর সেম, এটাও মিটার পার সেকেন্ড, এটাও মিটার পার সেকেন্ড, কিন্তু এটার মধ্যে ডিফারেন্স কি দেখছো নি? একটা হচ্ছে টোটাল ডিস্টেন্স কভারের জন্য যতটুকু কি হয়েছে, মানে একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইমের ডিস্টেন্সের জন্য একটা স্পিড পাইছি, আর একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইমের জন্য ডিসপ্লেসমেন্টের জন্য পাইছি কি ভেলোসিটি। দুইটা আলাদা আলাদা জিনিস, বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে স্পিড আর ভেলোসিটি নিয়ে কোনো প্রশ্ন থাকবে কিনা? আবার একবার ফাইনাল রিক্যাপ বলতাছি, স্পিড হচ্ছে সার্টেন অ্যামাউন্ট অফ টাইমের ভিতরে যতটুকু তোমার কি, যতটুকু তোমার কি হচ্ছে ডিস্টেন্স কভার করেছে, এ থেকে বি পর্যন্ত ঘুরে আস্তে আস্তে যতটুকু ডিস্টেন্স কভার করা হয়েছে সেটা টাইম দিয়ে ভাগ করলে পাবো কি স্পিড। আর এ থেকে বি পর্যন্ত ঘুরে আসতে যতটুকু আমার ডিসপ্লেসমেন্ট হয়েছে, কতটুকু, যতটুকু আমার ডিসপ্লেসমেন্ট হয়েছে, ডিসপ্লেসমেন্টকে টাইম দিয়ে ভাগ করলে পাবো কি ভেলোসিটি। ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে ডাইরেকশন লাগে, কিন্তু স্পিডের ক্ষেত্রে ডাইরেকশন লাগে না। দ্যাটস ওয়াই স্পিড হচ্ছে কি, স্পিড হচ্ছে স্কেলার, আর ভেলোসিটি হচ্ছে ভেক্টর। ঠিক আছে, আরো সহজভাবে দেখো, স্পিডের এস আছে, এস থাকলে স্কেলার, ভেক্টরের ভি আছে, ভি থাকলে ভেক্টর, সরি ভেলোসিটির ভি আছে, ভি হলো কি ভেক্টর, ভেলোসিটি হলো ভেক্টর। ঠিক আছে, ভেলোসিটির ভি আছে তাই ভেলোসিটির ভি হলো ভেক্টর। শেষ, বুঝতে পারছো? তাহলে আমরা কি করছি, তোমার স্পিড এন্ড ভেলোসিটি আমরা কভার করছি। ওকে, এবার আমরা ডিসকাস করব অ্যাক্সিলারেশন এবং ডিসিলারেশন নিয়ে। ঠিক আছে, অ্যাক্সিলারেশন এবং ডিসিলারেশন নিয়ে। ওকে, এবার আসি, ওয়েট, অ্যাক্সিলারেশন এবং কি ডিসিলারেশন। ডিসিলারেশনকে অনেকে আবার রিটার্ডেশন হিসেবে বলতে পারে, কোনো সমস্যা নাই, রিটার্ডেশন এটা একই নাম আর কি, এটা ডাজন্ট ম্যাটার। দেখো সিম্পলি একটা জিনিস বুঝো, আমরা তখন কি পড়ছি স্পিড এন্ড ভেলোসিটি নিয়ে। তো স্পিডটা আমরা জানছি কি স্কেলার কোয়ান্টিটি, আর ভেলোসিটি কি ভেক্টর কোয়ান্টিটি। তো অ্যাক্সিলারেশনও হবে তোমার ভেক্টর কোয়ান্টিটি। তো যেহেতু অ্যাক্সিলারেশন ভেক্টর কোয়ান্টিটি, এটার সাথে আমি কি করতে পারি, ভেলোসিটির একটা কি পাইতেছি, সম্পর্ক পাইতেছি। এখন সেটা কি, এটা হচ্ছে a certain amount of time, in a certain amount of time the total change of velocity of an object is called acceleration. ঠিক আছে, কি বলি, আবার বলি, in a certain amount of time an object অথবা the total change of velocity of an object is called acceleration. For example, একটা অবজেক্ট, ঠিক আছে, একটা রাস্তা বরাবর এই পজিশনে ছিল, সাপোজ তার ইনিশিয়ালি এ একটা ভেলোসিটি ছিল যেটা আমরা ধরছিলাম ইউ, ইউটা কি ধরবো, তার ইনিশিয়াল ভেলোসিটি, কি ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি।
ওকে, ফাইনালি সে এখান থেকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম পার করার পরে এখানে আসছে, ধরলাম এটা ভি, এটা ধরলাম হচ্ছে তার ফাইনাল ভেলোসিটি, তার ফাইনাল ভেলোসিটি। ওকে, তো এখান থেকে এতটুকু কতটুকু টাইম elapsed হয়েছে, ফর এক্সাম্পল আমরা আমরা অ্যাজিউম করি যে টি অ্যামাউন্ট অফ টাইম কি হয়েছে, টি অ্যামাউন্ট অফ টাইম অ্যাজিউম হয়েছে। তো এখন অ্যাক্সিলারেশনটা কি হচ্ছে, অ্যাক্সিলারেশন বলছিলাম যে অ্যাক্সিলারেশনটা এক্সপ্রেস করে এর মাধ্যমে, এটা হচ্ছে চেঞ্জ অফ ভেলোসিটি, সরি চেঞ্জ ইন ভেলোসিটি বাই দ্য elapsed টাইম, তাই না? তাহলে এখানে elapsed টাইমের পরিমাণ কতটুকু ছিল বলতো, টি, তাহলে টি। আর চেঞ্জ মানে কি বলতো, চেঞ্জ হচ্ছে ফাইনাল যে ভেলোসিটি থেকে ইনিশিয়াল ভেলোসিটি যদি আমি মাইনাস করি, অর্থাৎ এই টাইমের মধ্যে কতটুকু ডিফারেন্স তৈরি হয়েছে, ডিফারেন্সটাই তো আমার চেঞ্জ, তাই না? চেঞ্জ মানে কি, ধরো বলছে যে তোমার ওজন 5 বছর আগে ছিল কত, 80 কেজি, এখন 5 বছর পরে হয়ে গেছে 120 কেজি। তাহলে এখন 5 বছর পরে তোমার চেঞ্জ কতটুকু হয়েছে, 40 কেজি বাড়ছে না? বাড়ছে, এটা কি হয়েছে, চেঞ্জ হয়েছে। তো আগের থেকে বর্তমানে 40 কেজি চেঞ্জ হয়েছে, বাড়ছে, বৃদ্ধি পাইছে, এটাও তো এক ধরনের চেঞ্জ। তো চেঞ্জটা কেমনে বের করছি, ফাইনাল থেকে ইনিশিয়ালটা কি করছি, সাবস্ট্রাক্ট করছি। সাবস্ট্রাক্ট করার কারণে তো কি করছি আমি, ফাইনালি আমার কি চেঞ্জটা বের করতে পারছি। তো এখানে আমি কি করব, আমার ফাইনাল ভেলোসিটি থেকে ইনিশিয়াল ভেলোসিটি মাইনাস করে দেবো, that is final velocity when we subtract it with the initial velocity and divided by time we get acceleration, সেটা হচ্ছে কি আমার acceleration। ওকে, এবার একটু কাহিনী আছে ভাইয়া, কি, যখন এর মান পজিটিভ হয়, ঠিক আছে, সেটা হবে কি acceleration। ওকে, আর যখন এর মান নেগেটিভ হয় সেটা হবে ডিসিলারেশন। ওকে, অথবা রিটার্ডেশন, যেটাই বলো আর কি। বুঝতে পারছো? এখন এর মান প্লাস আর মাইনাস কিসের উপর ডিপেন্ড করতেছে, এটা ডিপেন্ড করতেছে কমপ্লিটলি আমার ফাইনাল ভেলোসিটির উপর। কিসের উপর, ফাইনাল ভেলোসিটি। এবার দেখো তো ভাইয়া, যদি ফাইনাল ভেলোসিটি তোমার ইনিশিয়াল থেকে বেশি হয়, তাহলে অবশ্যই অ্যাক্সিলারেশন প্লাস হবে, দ্যাট মিন্স এটা অ্যাক্সিলারেশন আছে। কিন্তু ফাইনাল ভেলোসিটি যদি ইনিশিয়াল ভেলোসিটি থেকে কম হয়, তাহলে অ্যাক্সিলারেশন মাইনাস হবে না? হবে কি না বলো? অবশ্যই হবে। তো ফাইনাল ভেলোসিটি যদি কম হয়, তাহলে অ্যাক্সিলারেশন কম, অ্যাক্সিলারেশন কম হলে ফাইনালি আমি পাবো কি, রিটার্ডেশন বা ডিসিলারেশন। বুঝো না এই বিষয়টা, একটু সহজভাবে দেখাই। এই জায়গাটা তোমার একটা কাজ করো, এই জায়গাটা একটা স্ক্রিনশট রেখে দাও, এবং কারণ এই জায়গাটা একটু মুছা লাগবে, ঠিক আছে? আমি 5 সেকেন্ড দিলাম, 1, 2, 3, 4, 5, ঠিক আছে? তাহলে স্ক্রিনশট নেওয়া শেষ হলে তাহলে উপরের জায়গাটা একটু মুছে দেই, তোমরা এই জায়গাটা একটু দেখো। দেখো, খুব ভালো করে একটু খেয়াল করো, 1 সেকেন্ড। দেখো, যখন আমরা ধরলাম একটা অবজেক্টের ফাইনাল ভেলোসিটি হচ্ছে 10 মিটার/সেকেন্ড এবং ইনিশিয়াল ভেলোসিটি ছিল 2 মিটার/সেকেন্ড, ঠিক আছে? ধরলাম সেটা এই 2 মিটার থেকে পার সেকেন্ড থেকে 10 মিটার/সেকেন্ডে যেতে তার elapsed টাইম হচ্ছে 2 সেকেন্ড, ঠিক আছে? তাহলে তার অ্যাক্সিলারেশন কত হবে বলো তো? তার অ্যাক্সিলারেশন হবে, ফাইনাল ভেলোসিটি ছিল 10 আর ইনিশিয়াল ছিল কত, 2, তাহলে 10 - 2 হয়েছে না? তাহলে 10 - 2 আর elapsed টাইম কত, 2 সেকেন্ড, দ্যাট ইজ 2। এটা এস না, এটা সেকেন্ড লিখলে তোমরা বুঝতে পারবে আর কি। তো 10 এর থেকে 2 বাদ দিলে কত আসে, 8, 8টা 2 দ্বারা ভাগ করো কত আসে, 4, 4 মিটার/সেকেন্ড। কিন্তু অ্যাক্সিলারেশনের ইউনিট কি 4 মিটার/সেকেন্ড হবে? না, অ্যাক্সিলারেশনের ইউনিট হবে 4 মিটার/সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? অর্থাৎ আমি ভেলোসিটিরও আবার সময় দিয়ে ভাগ করতেছি, মিটার/সেকেন্ডের আবার সেকেন্ড দ্বারা ভাগ করতেছি। তাহলে মিটার তো মিটার, ঠিক আছে, আবার সেকেন্ডটা কি হয়ে যাবে, নিচে একটা সেকেন্ড ভাগ হইতেছে, তাহলে হরে কি পাইতেছি, সরি হরে আমি 2টা সেকেন্ড পাইতেছি না, তাহলে সেকেন্ড আর সেকেন্ড গুণ হয়ে কি হচ্ছে, সেকেন্ড স্কোয়ার। তাই এই সেকেন্ড স্কোয়ার এখানে আর লবে কি আছে, মিটার, ঠিক আছে? তো এই কারণে অ্যাক্সিলারেশনের ইউনিট কি আসে, মিটার/সেকেন্ড স্কোয়ার। এতটুকু বুঝতে পারছো? আচ্ছা, তাহলে মিটার/সেকেন্ডে কি অ্যাক্সিলারেশনে কি হইতেছে, যখন ফাইনাল ভেলোসিটি আমাকে ইনিশিয়াল ভেলোসিটি থেকে কি হইতেছে, বেশি হইতেছে, এই কারণে আমার অ্যাক্সিলারেশনটা কি আসতেছে, দেখো তো ভাইয়া, এটা পজিটিভ আসছে না? তাহলে এটা কি হলো, এটা নরমাল অ্যাক্সিলারেশন হচ্ছে, বুঝতে পারছি। এবার আসো তো ভাইয়া, যদি এমন হইতো যে ফাইনাল ভেলোসিটিটা ইনিশিয়াল ভেলোসিটি থেকে কম হইতো, সাপোজ এটা হয়তো 2, এটা হয়তো আমার 10, তাহলে কি হইতো, ধরো এটা ছিল আমার 2,
এটা ছিল আমার 10, তাহলে কি হতো দেখো তো, তাহলে এটা উল্টায় যেত না, তাহলে এরকম আসতো 2 - 10 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ -8 বাই -2, তাহলে আমার মানটা কত আসতো? -4, তাই না? কত আসতো বলো তো? -4। তাইলে যদি আমার এখানে -4 আসে তাহলে সেটা হবে কি আমার ডিসিলারেশন। অর্থাৎ যদি কি হচ্ছে, in the meanwhile the elapsed meanwhile in the time that is elapsed when the object loses its velocity, অথবা বলতে গেলে প্রাইমারি স্টেজে বা ইনিশিয়াল স্টেজে যে ভেলোসিটি দিয়ে যায় তারপর কি করে ফাইনালি সে আস্তে আস্তে থেমা যায়। থেমা যাওয়া মানে কি ইনিশিয়াল ভেলোসিটি থেকে আস্তে আস্তে তার ভেলোসিটি কমে যাবে। তো কমে যাওয়ার ক্ষেত্রে কি হইতাছে, ফাইনাল ভেলোসিটি কমে যাইতেছে। ফাইনাল ভেলোসিটি কমলে কি হইতাছে, তার অ্যাক্সিলারেশনটা যে দিকে কাজ করার কথা তার অপোজিট ডাইরেকশনে কাজ করতেছে, দ্যাটস ওয়াই মাইনাস আসছে। ওকে, যদি তোমার ফাইনাল ভেলোসিটি ইনিশিয়াল ভেলোসিটি থেকে বেশি থাকতো তাহলে ভেলোসিটিও বেশি, অবজেক্টটা কি করতে থাকবে, ভেলোসিটিতে যাইতে থাকবে, পার হইতে থাকবে, তার কি ভেলোসিটি বাড়তে থাকবে সেম ডাইরেকশনে। এ কারণে তখন কি হইতো, অ্যাক্সিলারেশনটা প্লাস থাকতো। কিন্তু এখন আমি কি করছি, অপোজিট সাইডে কি করছি, ধরো অপোজিট সাইডে কি করছি, বস্তুটা থামানোর চেষ্টা করতেছি। থামানোর চেষ্টা করে কি হইতাছে, আমার ভেলোসিটি কমাই দিতেছি, ব্রেক চেপা, ধরো গাড়ির ব্রেক চেপা এটা থামাই দিতেছি, তখন কি হইতাছে, ভেলোসিটিটা কমে যাচ্ছে। ভেলোসিটিটা কমে যাওয়ার কারণে ফাইনালি কি হচ্ছে, তোমার ফাইনাল ভেলোসিটিটা ইনিশিয়াল ভেলোসিটি থেকে কম হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই অপোজিট দিকে কি হচ্ছে, ভেলোসিটিটা কি করতেছে, কাজ করতেছে। দ্যাটস ওয়াই অ্যাক্সিলারেশনটা অপোজিট দিকে কাজ করবে। সো ইন দ্যাট কেস অ্যাক্সিলারেশনটাও কিসের উপর ডিপেন্ড করতেছে, ডাইরেকশনের উপরে। এই জন্য অ্যাক্সিলারেশন ইজ অলসো এ ভেক্টর কোয়ান্টিটি। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে আমি অ্যাক্সিলারেশনও বুঝছি, ডিসিলারেশনও বুঝছি। যখন কি হবে, ফাইনাল ভেলোসিটি ইনিশিয়াল ভেলোসিটি থেকে কি হবে, বেশি হবে, তাহলে অবশ্যই নরমাল অ্যাক্সিলারেশন চলবে। আর যখন ফাইনাল ভেলোসিটি ইনিশিয়াল ভেলোসিটি থেকে কম থাকবে, দ্যাট উইল বি ডিসিলারেশন অর রিটার্ডেশন। ক্লিয়ার? তো বুঝতে পারছো আমরা তখন কি নিয়ে আলোচনা করলাম, অ্যাক্সিলারেশন এন্ড ডিসিলারেশন। ওকে, এখন আমরা আলোচনা করব আমাদের লাস্ট টপিক, দ্যাট ইজ ইকুয়েশন মোশন। ঠিক আছে, এতক্ষণ আমরা যে সব টপিক গুলো পড়ছি সবগুলোর এক একটা করে ফর্মুলা আমরা রেডি করব। এই ফর্মুলা গুলো দিয়ে আমরা সামনের ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো সলভ করব এই ইকুয়েশনের মাধ্যমে। ঠিক আছে, এক একটা কেসের জন্য এক একটা ইকুয়েশন, এই এক একটা ইকুয়েশনের উপর কি করব, বিভিন্ন কেসে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। তো চলো আমরা কি করব, এখন ইকুয়েশন গুলো নিয়ে জানব। ওকে, তো চলো এবার আমরা ডিসকাস করি ইকুয়েশনস অফ মোশন নিয়ে। ঠিক আছে, দেখো একটু আগে আমরা ভেলোসিটি নিয়ে কি বলছিলাম, যে দ্য টোটাল অ্যামাউন্ট অফ ডিসপ্লেসমেন্ট দ্যাট ইজ অকার্ড উইদিন এ সার্টেন অ্যামাউন্ট অফ elapsed টাইম। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি না যে ডিসপ্লেসমেন্টকে যদি আমি এস ধরি, কি ধরি, এস কে যদি আমি ডিসপ্লেসমেন্ট ধরি, তাহলে ফাইনালি সরি উল্টাটা সরি, আমি ভেলোসিটিটাকে যদি ভি ধরি তাহলে আমি বলতে পারি না ভি ইজ ইকুয়াল টু এস বাই টি। অর্থাৎ the certain amount of displacement that is occurred in a certain amount of elapsed time. তো ফাইনালি আমি ভি কে কি পেতেছি দেখো তো, এস বাই টি। ওকে, এবার এখান থেকে আমি ডিসপ্লেসমেন্টের মান আমি বের করতে পারতেছি না, এস ইজ ইকুয়াল টু ভিটি। ঠিক আছে, এই ক্ষেত্রে ভি এর মান কিন্তু চেঞ্জ হবে না, এই ক্ষেত্রে ভি এর মান চেঞ্জ হবে না। আর এই ক্ষেত্রে ভিটাকে আমি বলবো ইউনিফর্ম ভেলোসিটিতে আছে। ঠিক আছে, এই ক্ষেত্রে যদি একদম টি, যখন 0 থেকে শুরু করে একদম টি সেকেন্ড, অর্থাৎ শেষতম সেকেন্ড পর্যন্ত, যতটুকু পর্যন্ত তোমার ডিসপ্লেসমেন্টটা ট্রাভেল করে ততটুকু পর্যন্ত তোমার ভেলোসিটির মানটা একটুকু চেঞ্জ হয়নি। যদি ভেলোসিটির মানটা একটুকু চেঞ্জ হয় না, ফাইনালি আমি এটাকে বলতে পারবো ইউনিফর্ম ভেলোসিটিতে। ঠিক আছে, এবার আসো, যদি এটা ইউনিফর্ম ভেলোসিটিতে না হয়, এটার জন্য তো আরেকটা কেস হতে পারে, তাই না? কিন্তু এটা জানার আগে আমরা আরেকটা ইকুয়েশন শিখি। ঠিক আছে, একটু আগে আমরা শিখছিলাম কি, অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন বলছিলাম কি, দ্য চেঞ্জ অফ ভেলোসিটি ডিউরিং in an elapsed during the elapsed time is called acceleration। সেটা আমরা কি পাইছিলাম, v minus u divided by t। তাহলে কি v minus u ছিল কি, the change of velocity within the elapsed time। তো এই ক্ষেত্রে v minus u divided by t পাইতেছি, এটা কি অ্যাক্সিলারেশনের মান, v ছিল ফাইনাল ভেলোসিটি, u ছিল কি
ইনিশিয়াল ভেলোসিটি। তো ফাইনালি সেখান থেকে আমি লিখতে পারি না এটি ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ। সেখান থেকে আমি তো আমার ফাইনাল ভেলোসিটির মানটা বের করতে পারি না, মাইনাস ইউটাকে এই পাশে পাঠিয়ে দিলে ইউ প্লাস এটি, আমি এটা পাইতেছি না। তাহলে আমি ফাইনালি কি পেতেছি, আমার অ্যাক্সিলারেশনের ইকুয়েশন পাইছি, অ্যাক্সিলারেশনের ইকুয়েশন থেকে ফাইনালি কি পাইছি, ভেলোসিটির ইকুয়েশন পেয়ে গেছি, তাই না? এবার আসো ওই যে আমরা আগের সূত্রে ফিরে যাই, ঠিক আছে? আমরা আমাদের আগের এই সূত্রে ফিরে যাই। এখানে আমি বলছিলাম যে এই ভেলোসিটিতে তো তোমার কি থাকতে পারে, ইউনিফর্ম ভেলোসিটিতে থাকতে পারে। এখন সবসময় কি ইউনিফর্ম ভেলোসিটিতে থাকতে পারে? ইউনিফর্ম ভেলোসিটি ছাড়া তোমার ভেলোসিটি চেঞ্জ হতে পারে না? অবশ্যই চেঞ্জ হতে পারে। তাহলে এখানে আমি যে ভেলোসিটি যখন নেব তখন সেটা কি নিতে হবে, তখন সেটা আমার মিন ভেলোসিটি নিতে হবে। এই যে ভিটা কি নিতে হবে, মিন ভেলোসিটি, অর্থাৎ মিন কি, তাদের এভারেজ। এভারেজ কি করতে হয়, যখন একটা অবজেক্ট ভেলোসিটি যখন চেঞ্জ হয়, যখন অ্যাক্সিলারেশন তৈরি হয়, তখন কি হয় বলতো, ইনিশিয়াল ভেলোসিটি একটা থাকবে, ফাইনাল ভেলোসিটি একটা থাকবে। ভেলোসিটি চেঞ্জ হইলে তো তোমার অ্যাক্সিলারেশন তৈরি হবে। তো এখানে মিন ভেলোসিটি যেটা পাবো, অবশ্যই ইনিশিয়াল থেকে ফাইনাল ভেলোসিটি পর্যন্ত যতটুকু ভেলোসিটি পাবো তার এভারেজ করব, তাই না? আর যতটুকু elapsed টাইম হবে তার সাথে গুণ করলে তো আমি কি পারবো, আমার ডিসপ্লেসমেন্টের মান বের করতে পারবো। তাহলে ফাইনালি এখানে আমি এই যে ভিটা লিখতে পারি না, যে আমার ইনিশিয়াল ভেলোসিটি আর ফাইনাল ভেলোসিটির মিন, এটার আমি যদি টাইমের সাথে কি করি, মাল্টিপ্লাই করি, তাহলে তো আমি আরেকটা ডিসপ্লেসমেন্টের মান পাই, তাই না? ওকে, u প্লাস বি বাই টু ইন্টু টি। তাহলে এখন এখানে তো আমি দুইটা ইকুয়েশন পাইতেছি, তাই না ভাইয়া? এই যে এস এর তো দুইটা ইকুয়েশন পাইতেছি। কখন কোনটা ইউজ করব, যখন আমার ভেলোসিটিটা ইউনিফর্ম ভেলোসিটি থাকে, অর্থাৎ একদম শুরু থেকে 0তম সেকেন্ড থেকে শেষ পর্যন্ত একটুকু ভেলোসিটি চেঞ্জ না হয়, তাহলে এস ইকুয়াল টু ভিটি। আর যদি এই ক্ষেত্রে তোমার যদি যতটুকু elapsed টাইমে তোমার যদি ভেলোসিটি চেঞ্জ হয়, ইনিশিয়াল ভেলোসিটি যেটা ছিল আর ফাইনাল ভেলোসিটি আরেকটা থাকলো, তাহলে তার মিন ভেলোসিটি বাইর করে টি এর সাথে গুণ করলে এ একটা ডিসপ্লেসমেন্ট পাবে বা এস ডিসটেন্স যেটাই বলো ওটা পাবে। তো দুই ক্ষেত্রে দুইটা কাজ করবে, বুঝতে পারছো? ওকে, তাহলে আমি কি পাইলাম, এস ডিসপ্লেসমেন্টের দুইটা ভ্যালু পেলাম। তারপরে আমি কি পাইছি বলতো, আমার ফাইনাল ভেলোসিটি যেটা মানে ভি এর একটা ইকুয়েশন পাইছি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইজ ইকুয়াল টু ভিটি, আর এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। ঠিক আছে, এই যে তোমরা এই ইকুয়েশন গুলো আছে না, এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখো। তোমাদের 5 সেকেন্ড সময় দিলাম। 1 2 3 4 5, এটা স্ক্রিনশট নাও। ওকে, স্ক্রিনশট নেওয়া শেষ হলে তাহলে এবার একটু বিস্তারিত আলোচনা করি, কেমন? এখন এই যে এই পার্টটা মুছে জাস্ট আমি এই সূত্রটা রাখলাম, s is equal to u plus b into u plus b by 2 into t। একটু আগে দেখো তোমরা b এর মান কি পেয়েছিলাম, u plus at পাইছিলাম না? তো u plus at টা আমি b এ বসাই দেখি কি আসে, s is equal to u plus b এর মান কি ছিল, u plus at। তাহলে এই যে b এর জায়গায় বসাই দিছে u plus at, u plus at divided by 2 into কত থাকবে বলো তো, into থাকবে 80। এই যে 80 টা এখানে এক্সট্রা মাল্টিপ্লাই করে দিছি। আগে ভিতরের এডিশন গুলো করে ফেলি, এই দুটো এডিশন করলে ইউ আর ইউ এডিশন করলে আসবে 2u, আর এটি তো এটির জায়গায় থাকবে, এখানে আর কিছু করার নাই, ডিভাইডেড বাই 2। এবার কি করব, সবগুলো পুরোটারে কি করব, টি দ্বারা গুণ করব। এই টি দ্বারা একবার এটা গুণ হবে, একবার টি দ্বারা একবার এটা গুণ হবে। তো ফাইনালি আমার এখানে আসতেছে কি, 2 ইন্টু ইউটি, এর একবার গুণ হলো, আবার এখানে একবার গুণ হলো, তাহলে ইউটি। এরপর হচ্ছে কি, এখানে প্লাস এটি স্কোয়ার ডিভাইডেড বাই 2। এবার দেখো তো, এটা পুরোটা ফ্র্যাকশন আকারে দুইটা ফ্র্যাকশনে ভাগ করতে পারি না? দেখো কিভাবে পারি, 2ut ডিভাইডেড বাই 2 প্লাস হচ্ছে at স্কয়ার ডিভাইডেড বাই 2। একটা পুরো ফ্র্যাকশনকে দুইটা ফ্র্যাকশনে ভাগ করছি, কারণ দুইটার কি তোমার হর সেম, এই কারণে কি হয়েছে, এটা দুইটা আলাদা ফ্রিকশনাল এডিশন হিসেবে ভাগ করতে পারছি। তো এবার দেখো এই 2 আর এই 2 কাটা ভাগ করতে পারি না। তো ফাইনালি এখানে আমার কি আসতেছে, ut প্লাস এই যে 2, এটার বাইরে এনে হাফ আনতে পারি, তারপর হাফ at স্কয়ার। তো s ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার। আরেকটা ইকুয়েশন পাইছি কিনা বলো তো ভাইয়া, পাইছি কিনা বলো? সহজ না কঠিন? সহজ, তাই না? এবার এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো, তোমাদেরকে 5 সেকেন্ড টাইম দেওয়া হলো। 1 2 3 4 5। তো ফাইনালি আমার এখন কি হয়েছে, একটা ইকুয়েশন রেডি হয়ে গেছে। ঠিক আছে, এগুলো কিন্তু তোমরা খাতায় নোট করে রাখবা, তবুও আমি একটা সূত্র সবগুলো একসাথে আমি নোট দিয়ে রাখবো। ঠিক আছে, এবার এই ইকুয়েশনটা খেয়াল করো তো, v is equal to u plus at।
আমি যদি এটা উভয় পাশে স্কোয়ার করে দিই, ইফ আই স্কোয়ার উইথ দ্য উইদিন বোথ সাইডস, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি হোল স্কোয়ার আসে না? তাহলে কি আসে দেখো তো, ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু ইউ ইন্টু এটি প্লাস হচ্ছে এ স্কোয়ার টি স্কোয়ার আসে না বলো তো? আসে। এবার দেখো এখানে এদিকেও 2a, এদিকেও a আছে, আবার এদিকে কি আছে, a আছে। এখন আমি এখান থেকে 2a কমন নিতে পারি, তাই না? দেখো ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ কমন নিলে এই টার্মে কি কি কমন নেওয়া যায়, ইউ আর টি, তাই না? ইউটি। এবার তো বিপদ হয়ে গেছে, আমি তো এখানে সরি এখানে 2 তো কমন নিছি, কিন্তু এখানে তো 2 নাই। তাহলে এ 2 কে কাটার জন্য এখানে একটা হাফ দিতে হবে না? হাফ দেওয়া যায় না? কারণ হাফ দিলে তো কি হইতেছে, a2 কাটা যেতেছে। তাহলে হাফ a2 আর a2 কাটা গেলে তো ফাইনালি আমার এই ইকুয়েশন আসে, তাই না? a2a আর a হাফ a স্কয়ার টি স্কয়ার, এই যে দেখো হাফ a স্কয়ার টি স্কয়ার, এটা কাটলে তো আমি ফাইনালি এইটাতে আসতে পারতাছি। তাহলে এখানে কি নিছি, কমন নেওয়ার জন্য এখানে 2 গুণ অবস্থায় থাকলে এখানে কি করছি, ডিভাইডার আকারে কি করছি, আরেকটা হাফ কমন নিছি। বুঝতে পারছো? তো ফাইনালি এখানে আমি কি করতে পারতেছি, যে ইউ স্কয়ার প্লাস 2 ইন্টু এ, এই যে ইউটি প্লাস হাফ এ স্কয়ার টি স্কয়ার, ঠিক আছে? আবার দেখো এখানে একটা ভুল করছি, দেখো এখানে এ কমন নিছি না, এখানে তো এটার এ কমন নিছি, তাহলে এ স্কোয়ার থেকে একটা কমন এ নিলে এখানে থাকবে এটি স্কোয়ার। তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, সরি এটা আমার ভুল ছিল, খেয়াল করিনি। তো এ কমন নিলে এখানে এ কমন নিলে বাকি থাকে কি, 2a কমন নিলে ইউ আর টি কমন থাকে, আর এ টার্মের থেকে এ কমন নিলে থাকে এ আর টি স্কোয়ার, তো টি স্কোয়ার আছে, আর এই 2 এর জন্য কমন নিয়ে এখানে আসছে হাফ। তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ফাইনালি আমি এটা লিখতে পারি এস দিয়ে, তাই না? তাহলে লিখতে পারি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, ঠিক আছে? তো ফাইনালি আমি কি করতে পারতেছি, আরেকটা ইকুয়েশন পাইছি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। বুঝতে পারছো? অনেকগুলো ইকুয়েশন তৈরি হয়েছে, তাই না? দাও তোমাদেরকে 5 সেকেন্ড সময় দিলাম, তোমরা তাড়াতাড়ি এটা স্ক্রিনশট নিয়ে রাখো। 1 2 3 4 5। ওকে, সো ফাইনালি আমাদের মোটামুটি সবকিছু শেষ। এবার সবগুলো ইকুয়েশন তোমাদেরকে একটু গুছিয়ে দিই, কেমন? দেখো একটু খেয়াল কর, S ইজ ইকুয়াল টু ভিটি, এটা কখন হবে, শুধুমাত্র ইউনিফর্ম ভেলোসিটি। ইউনিফর্ম ভেলোসিটি কখন, যখন যতটুকু এলাপসড টাইমে আমার ভি এখানেও যেটা ছিল এলাপসড টাইমের পরও ভি এখানে এটা সেম থাকবে, কোনো ধরনের ভেলোসিটি চেঞ্জ হবে না, দ্যাট ইজ কল্ড ইউনিফর্ম ভেলোসিটি। তখন শুধুমাত্র S ইজ ইকুয়াল টু ভিটি কি হবে, কাজ করবে। আর একটা জিনিস মনে রাখবা, যে ইউনিফর্ম ভেলোসিটিতে কিন্তু তোমার অ্যাক্সিলারেশনের মান 0 আসে। ওকে, তো এটা পাইলাম ইউনিফর্ম ভেলোসিটিতে। এরপরে এস এর জন্য একটা দুইটা ইকুয়েশন পাইছি, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আবার পাইছি কি এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। পাইছি কিনা বলো? পাইছি। তাহলে আমার এস এর কাজ শেষ। এবার পাইছি কি ভি এর ইকুয়েশন, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, ঠিক আছে? আচ্ছা, এবার আসি অ্যাক্সিলারেশনের বেলা। অ্যাক্সিলারেশন হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, তাই না? এবার দেখো তো এখানে যদি অ্যাক্সিলারেশনটা মাইনাস হইতো, অ্যাক্সিলারেশনটা যদি তোমার কি হইতো, মাইনাস হইতো, তাহলে কি হইতো বলো তো, উল্টাটা হইতো না, যে ইউ মাইনাস ভি, সরি এটা ও সরি ভুল বলছি, যখন অ্যাক্সিলারেশন হইতো তখন এটা কি আসতো বলতো, এটা ইউ স্কোয়ার মাইনাস 2as। কেন আসতো বলতো, কারণ অ্যাক্সিলারেশন যখন ডিসিলারেশন হয়ে যায় তখন মাইনাস, আর প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, তাই ইউ স্কোয়ার মাইনাস 2as কখন হয় বলতো, যখন সেটা ডিসিলারেশন হয়। কখন থাকে, যখন ডিসিলারেশন থাকে তখন কাজ করবে কি, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, ঠিক আছে? ওই যে ডিসিলেশনের যে ওই সূত্রটা, এটা পরে, এটা এখন দরকার নাই। জাস্ট এটা দেখো যে এখানে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই 2 কি অ্যাক্সিলারেশন, এখানে যদি ভি ইউ এর থেকে বড় হয় তাহলে অ্যাক্সিলারেশন পজিটিভ, আর যদি ভি ইউ এর থেকে ছোট হয় তাহলে কি হবে, অ্যাক্সিলারেশন নেগেটিভ হবে। নেগেটিভ অ্যাক্সিলারেশন মানে কি, আমার ডিসিলারেশন, তাই না? ঠিক আছে, বুঝতে পারছো? তো এগুলো হলো মোটামুটি ওভারঅল আমার সব ইকুয়েশন। এখন এটা থেকে তোমরা যে কোনো টার্ম তোমরা একটা থেকে আরেকটাতে কনভার্ট করে নিয়ে যেতে পারো, ইটস আপ টু ইউ। এখন কোনটাতে কোন, যে কোন ক্ষেত্রে কোন ক্রাইটেরিয়াতে কোন ইকুয়েশনটা ইউজ করতে হবে
সেটা আমরা পরবর্তী ক্লাসে যখন আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব, সেই ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ ক্লাসে আমরা আলোচনা করব। আর নেক্সট ক্লাসে আমরা লজ অফ ফলিং বডিজ নিয়ে আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত তোমরা এই যে সূত্রগুলো আর এই কনসেপ্টগুলো ঠিকঠাক মতো বুঝতে পারছো কিনা ভাইয়াকে কমেন্টে জানাও, আর সবগুলো নোট করে তোমরা রাখো। খুবই ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করা হয়েছে। আর কোনো ধরনের প্রশ্ন থাকলে ভাইয়াকে কমেন্টে অবশ্যই জানিয়ে দিবা। তো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর লজিক্সের ইংলিশ মিডিয়ামের ফুল একাডেমিক ব্যাচে তোমরা যদি এনরোল করতে চাও, আমাদের ফেসবুক পেজে কন্ট্যাক্ট করবা, হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, সেখান থেকে তোমরা এনরোলমেন্টের সব ডিটেলস পেয়ে যাবা। এবং যদি অফলাইনে সরাসরি দেখা করতে চাও, রবিবার থেকে বৃহস্পতিবার, সানডে থেকে থার্সডে আমি 3টা থেকে 6টা পর্যন্ত থাকবো, অথবা আমার ফোন নাম্বারে তুমি কল দিলে আমাকে পাবা ইনশাল্লাহ। ঠিক আছে? তো তোমাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থেকো। সি ইউ এট দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।